This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর রয়েছে বিগ ওয়ালে পিসিআরকে বলবো একবার প্লে করার জন্য, আপনাদেরকে জানাচ্ছি তারপরে ঠিক কি খবর রয়েছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রী ধমকের পরেও ভূমি রাজস্ব দপ্তরের দালাল চক্রের রমরমা সরকারি জমির চরিত্র বদলে দিয়ে বিক্রি করার অভিযোগ আসছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, অভিযোগ খতিয়ে দেখতে এবার সরেজমিনে হাজির বিশেষ সচিব। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরের দিকে নজর রেখেছি, সরকারি জমির চরিত্র বদলে দিয়ে বিক্রি করার অভিযোগ। মুখ্যমন্ত্রী ধমকের পরও ভূমি রাজস্ব দপ্তরের দালাল চক্রের রমরমা সরকারি জমির চরিত্র বদলে দিয়ে বিক্রি করার অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ব্লকে ব্লকে হানা দিচ্ছেন দপ্তরের বিশেষ সচিব। মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন আপনাদেরকে শোনাবো একবার। আমার কাছে খবর আছে, দু একজন, সবাই নয়, দু একজন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো, ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট অফ দেম। শোনালাম আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো ধমক দিয়েছেন, তারপরেও এই দালাল চক্র বা দালালদের যে রমরমা সেটা কমছে না। একদম দেখো, এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় জমি বিক্রি কারবার এবং শিলিগুড়ি এবং তার পাশের এলাকাগুলোতে প্রায় কোটি টাকায় জমি বিক্রি হয়, যে কাজের মধ্যে একদল জমি মাফিয়া এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একদল আধিকারিক যারা ভূমি দপ্তরে কাজ করেন তারা জড়িয়ে পড়ছেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় মেয়র সরকারি জমি শিলিগুড়ি শহরে বিভিন্ন দপ্তরের যে সরকারি খাস জমিগুলো রয়েছে সেগুলো রক্ষায় রাস্তায় নেমেছিলেন। মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে পরিষ্কার বলেন যে জলা জমি ভরাট হয়ে যাচ্ছে, খাস জমি দখল হয়ে যাচ্ছে এবং এই কাজে জমি মাফিয়াদের মদত দিচ্ছেন একদল বিএলআরও, যাদের জন্য সরকারের বদনাম হচ্ছে, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। তারা জমি কিনতে এসে প্রতারিত হচ্ছেন, ভুয়ো কাগজপত্র তৈরি করা হচ্ছে, যার জেরেই কিন্তু নবান্ন থেকে এরপর তৎপর হয় ভূমি দপ্তর এবং নবান্নের একটি দল এসে পৌঁছায়। তারা প্রতিদিন নিয়ম করে বিভিন্ন যে বিএলআরও অফিসগুলো রয়েছে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, এই অফিসগুলোতে যাচ্ছেন এবং কী পদ্ধতিতে কাজ হচ্ছে, নির্দিষ্ট যে এক দুটি অভিযোগ মুখ্যমন্ত্রী কানে পৌঁছেছে সেগুলোর ক্ষেত্রে কি হয়েছিল তা খতিয়ে দেখছেন এবং তারা আশ্বস্ত করছেন যদি সরকারি জমি কোথাও এই চক্রের কারবারের জেরে তার চরিত্র বদল করে দেওয়া হয়ে থাকে তাকে পুনরায় সরকারি জমি হিসেবে ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ সেই জমি যেন কেউ না কেনেন এবং সেই জমি কেনার ক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকে এবং সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু রুষ্ট হয়েছেন এই বিষয়টাতে, কারণ দীর্ঘদিন ধরে শিলিগুড়ি এবং তার আশেপাশের যে এলাকা সেই এলাকায় এই জমির কারবার এবং তাতে বিএলআরও অফিসের একদল কর্মীর জড়িয়ে পড়ার একটা অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল। তন্নিষ্ঠা, ঠিক তাই। ধন্যবাদ প্রসেনজিৎ। এদিকে ভূমি রাজস্ব দপ্তরের বিশেষ সচিব তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। খুব সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরে আমরা যা প্রয়োজনীয় লিগ্যাল অ্যাকশন আছে সেগুলো আমরা নিচ্ছি। যদি কোথাও কারেক্টিভ অ্যাকশন নেওয়ার প্রয়োজন থাকে বা সরকারি জমি আবার সরকারের খতিয়ানে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলো নিশ্চয়ই করা হবে এবং হয়েওছে। এরকম যেখানে যেখানে ডিটেক্টেড হয়েছে এবং এনকোয়ারিতে পাওয়া গেছে যে হ্যাঁ সঠিক, সেগুলো আবার নির্দিষ্ট সরকারি খতিয়ানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা সেগুলো হয়েছে। সেফদাল্লা মৌজার ব্যাপার নিয়ে বোধহয় একটা নিউজ হয়েছে আজকে আমরা দেখলাম, সেটা নিয়েও আমরা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন যা দেওয়ার সেটা বিএলআরওকে দিয়েছি। আজকে সকালে এডিএমএলআর তিনিও এই ব্যাপারটা নিয়ে নকশালবাড়িতে এসেছিলেন এই বিএলআর অফিসে, তিনিও দেখে গেছেন এবং এটা নিয়েও প্রয়োজনীয় যা করার সেটা নিশ্চয়ই করা হবে এবং খুব দ্রুতই করা হবে। দেখুন, সংসদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা TV9 বাংলায় আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। সংসদে হামলার ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেজিং অ্যাপ। মোট 7টি স্মোকড বোম দিয়ে সংসদে যায় ললিত। এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহার হয়েছে, অপরটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে। গ্রুপের অন্য সদস্যরা সংসদের অভ্যন্তরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজি ছিল না বলে খবর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি,
সংসদে যে হামলা, সেই হামলার ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেজিং অ্যাপ। মোট 7টি স্মোকড বম নিয়ে সংসদে যায় ললিত। আর এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহার হয়েছে, অপরটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে। ঠিক কি প্ল্যান ছিল তাদের, জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, ললিত ঝাকে গতকালই দিল্লি পুলিশ তারা হেফাজতে নিয়েছে, তাকে পাতিয়ালা হাউস কোর্টে তাকে পেশ করা হয়েছিল এবং তারপরে তাকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, যে নিজেদের এই হামলার ছক গোপন রাখতে তারা প্রত্যেকটা পদক্ষেপ কার্যত মেপে ফেলেছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিগন্যাল মেসেজিং অ্যাপ তারা ব্যবহার করেছিল, কারণ তাদের মনে হয়েছিল যে এই অ্যাপ ব্যবহার করলে তাদের যা যা আলোচনা হচ্ছে সেটা কোনোভাবেই হ্যাক হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, প্রথমেই সংসদের অভ্যন্তরে হামলার ক্ষেত্রে প্রত্যেকে সহমত ছিল না। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল বা সদস্যদের অন্যদের পরিকল্পনা ছিল যে সংসদের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো এবং সেখানে স্মোক বোম অ্যাক্টিভেট করা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ললিত ঝা তাদেরকে কনভিন্স করে যে যদি বড় ইম্প্যাক্ট তৈরি করতে হয়, যদি দাগ কাটতে হয়, তাহলে সংসদের অভ্যন্তরেই তাহলে যাওয়া উচিত এবং সেখানেই এই পদক্ষেপ করা উচিত, অর্থাৎ যা যা ঘটেছে। ফলত এই মুহূর্তে ললিত ঝা তাকে নিজেকে মাস্টার মাইন্ড হিসেবে সে পরিচয় করানোর চেষ্টা করছে দিল্লি পুলিশের জেরার মুখে। কিন্তু দিল্লি পুলিশের নজর রয়েছে আরো কিছুটা বড় জায়গায়। দিল্লি পুলিশ মনে করছে ললিত ঝার পিছনেও আরো বড় কোনো মাথা বা আরো বড় কোনো সংগঠন থাকতে পারে। ফলত তার প্রত্যেকটা তদন্ত যত এগোবে আমরা জানতে পারবো যে ঠিক কোন মাথা কাজ করেছে বা কোনো মাথা রয়েছে কিনা ললিত ঝায়ের নেপথ্যেও। আপাতত ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। এবার একটু এ রাজ্যের খবরে আসি। কাকু কাহিনীর দিকে নজর রাখা যাক, কারণ কাকু কাহিনী বেশ জমে উঠেছে। কাকুর ভয়েস টেস্ট নিয়ে কত কাণ্ডটাই না হচ্ছে, কিন্তু এখনো দিব্যি এসএসকেএম এর ভিআইপি পরিষেবা পাচ্ছেন কালীঘাটের কাকুর চিকিৎসার চক্করে মারাত্মক একটা তথ্য সামনে এসেছে বটে। হাসপাতালের কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট হচ্ছে 1.5 কোটি টাকার যন্ত্র। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। 10 বছর ধরে যে দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ, তা কি খুলে দিতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র? নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর গত 4 মাস ধরে আমার আপনার করের টাকায় সরকারি হাসপাতালে ভিআইপি পরিষেবা পাচ্ছেন কালীঘাটের কাকু। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্টের পরামর্শ দিয়েছেন এসএসকেএম এর চিকিৎসকরা। সরকারি হাসপাতালের কোথাও না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষা করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে এসএসকেএম। আর এসবের মাঝেই টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। এসএসকেএম কর্তৃপক্ষের এই দাবি ঠিক নয়। এসএসকেএমেই রয়েছে এই যন্ত্র, শুধু যন্ত্রের অভাবে তার নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। 2010 সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পারফিউশন স্ক্যানের যন্ত্রের উদ্বোধন হয়। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ পরিষেবা। 10 বছরে একাধিক আবেদনেও মেলেনি সাড়া। স্বাস্থ্য ভবনে পড়ে রয়েছে মঞ্জুরির ফাইল। অন্ধকার কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট 1.5 কোটি টাকার যন্ত্র। কেটে দেওয়া হয়েছে ঘরের বিদ্যুৎ সংযোগ। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষার খরচ 6 থেকে 15,000 টাকা। স্ট্রেস পারফিউশন স্ক্যানে ধরা পড়ে হৃদযন্ত্রের মাংসপেশি ক্ষতিগ্রস্ত কিনা। মাংসপেশি সক্ষম হলে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পথে হাঁটেন চিকিৎসকরা। রোগীকে ট্রেডমিলের ওপর হাঁটিয়ে হার্ট রেট স্বাভাবিকের থেকে 85% বেশি করে ফিজিক্যাল স্ট্রেস ও রেস্ট টেস্ট করা হয়। ফার্স্ট তাকে বা পেশেন্টকে স্ট্রেস দেয়া হয় অন ট্রেডমিল, এবং সেই স্ট্রেসের জন্য হার্টের গতিটা বাড়ে, এবং গতি বাড়লে তখন হার্টের আর্টারির হয়তো অ্যাডিকুয়েটলি সাপ্লাই নাও করতে পারে হার্টকে, সেই অবস্থাটা এটা প্রস্ফুটিত হতে পারে। আন্ডারলাইং কোনো ডিজিজ আছে সেটাকে প্রকাশ করার জন্য আমরা তাকে স্ট্রেস দিচ্ছি। কি করে? হয় ট্রেডমিলে বা ওষুধ দিয়ে অথবা জোরে হাঁটিয়ে। সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য প্রাণ কাঁদে এসএসকেএম কর্তৃপক্ষের। তারা যথাস্থানে চিঠি লেখেন, তারা সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা যাতে বেসরকারি হাসপাতাল থেকে হয়, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র থেকে হয়, তার জন্য আবেদন করেন। কিন্তু সাধারণ মানুষ এসএসকেএমে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, যাদের সামর্থ্য নেই 6 থেকে 15,000 টাকা খরচ করে এই পরীক্ষা করানোর জন্য, তাদের জন্য এত তৎপরতা কেন দেখান না এসএসকেএম কর্তৃপক্ষ? সেই প্রশ্নটাই আরেকবার সামনে চলে এলো। এদিকে আদালতে কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি।
সেখানে ইডির জোরালো দাবি কালীঘাটের কাকুর অসুস্থতা বানানো গল্প। সুজয় কৃষ্ণ ভদ্র সুস্থই আছেন। আদালতের নির্দেশের পর শুক্রবার পর্যন্ত কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা যায়নি। যেদিন কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কথা ছিল তার আগের দিনই অসুস্থতার গল্প বানানো হয়, দাবি ইডির আইনজীবীর। কালীঘাটের কাকুর বিরুদ্ধে কোমর বেঁধে নামার হুঁশিয়ারি ইডির। তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন তাকে জামিন দেওয়া যাবে না রিপোর্টে জানানো হবে তাও। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।